বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কলেজ অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আমি প্রথমে পাঠ পরিচিতি দেই। বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, পত্র দ্বিতীয়, অধ্যায় দ্বিতীয়, শ্রেণী একাদশ দ্বাদশ, তারিখ 21 অক্টোবর 2020। শিক্ষণফল। আজকের পাঠ শেষে তোমরা জানতে পারবে একজন আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা এবং বাংলাদেশে ব্যবস্থাপনার যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সম্বন্ধে আজকে তোমরা জানতে পারবে। শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে তোমাদের একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা ও আদর্শ ব্যবস্থাপকের গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ গত দ্বিতীয় পত্রে নিয়ে যেটা আলোচনা করছিলাম। আমি আজকে আলোচনা করব হচ্ছে যে প্রথমে আসছে দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের আজকে শেষ ক্লাস। এটা পার্ট 11, আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা। আমরা এর আগে আদর্শ কাকে বলে, ব্যবস্থাপক কাকে বলে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমি সম্ভবত 2 বার আলোচনা করছি এটা নিয়ে। তো আমি আজকে এটা নিয়ে যাব না। আজকে প্রথমে একটা ভূমিকাটা কী, অর্থাৎ এখানে একজন ভূমিকা বলতে কি বোঝায়, আমি প্রথমে এটা দিয়েই শুরু করব। ভূমিকা হচ্ছে, প্রত্যেকেরই কিন্তু একটা ভূমিকা থাকে। যে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে একটা ভূমিকা থাকে। এখন আমরা যে ভূমিকাটা কি, সেটা হচ্ছে যে কোনো দল বা সংগঠনের নির্দিষ্ট অবস্থান। তার মানে কি, কোনো দল বা সংগঠনের নির্দিষ্ট অবস্থান বা পদমর্যাদা থেকে ব্যক্তির জন্য নির্ধারিত বা আকাঙ্ক্ষিত আচরণকে ভূমিকা বলে। তাহলে আমি কি বললাম, যে কোনো দল বা সংগঠনের নির্দিষ্ট অবস্থান বা পদমর্যাদা থেকে ব্যক্তির জন্য নির্ধারিত বা আকাঙ্ক্ষিত আচরণকে ভূমিকা বলে। তাহলে হচ্ছে কোনো দল বা সংগঠনের নির্দিষ্ট অবস্থান বা পদমর্যাদা থেকে, অর্থাৎ আমাদের সমাজে বা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে, যেমন সমাজে একজন সমাজপতি থাকে বা একজন বিচারক থাকে, মোড়ল থাকে, বা কোনো দলের বা কোনো সংগঠনের একটা লিডার থাকে, সভাপতি থাকে। সাপোজ একটা ইউনিয়ন কাউন্সিলের একজন চেয়ারম্যান থাকে। তাহলে তার একটা সংগঠন আছে। ওই সংগঠন থেকে নির্দিষ্ট অবস্থান আছে কি, চেয়ারম্যান বা পদমর্যাদা চেয়ারম্যান থেকে ওই ব্যক্তির জন্য যে একটা নির্ধারিত
বা আকাঙ্ক্ষিত আচরণ থাকে, যে একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান থাকবে, ওই চেয়ারম্যান একটা ইউনিয়নের যত সমস্যা আছে এবং যা উন্নয়ন যা করার দরকার বা সরকার থেকে যেভাবে ডিরেকশন আসে সেইভাবে তার একটা আচরণ থাকে, এই আচরণকে ভূমিকা বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে যে নির্দিষ্ট অবস্থান বা পদমর্যাদা থেকে ব্যক্তির জন্য নির্ধারিত বা আকাঙ্ক্ষিত আচরণকে এখান থেকে শুরু করব আমরা, যে নির্দিষ্ট অবস্থান বা পদমর্যাদা থেকে ব্যক্তির জন্য নির্ধারিত বা আকাঙ্ক্ষিত আচরণকে ভূমিকা বলা হয়। শিক্ষার্থীরা, আমরা ভূমিকা সম্বন্ধে আলোচনা করলাম বা আমরা জানতে পারলাম। তো তেমনি একটা ব্যবসা প্রতিষ্ঠানে একজন ব্যবস্থাপকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যবস্থাপকের এই ভূমিকা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অধ্যাপক হেনরি মিন্সবার্গ, ব্যক্তিটার নাম হচ্ছে যে হেনরি মিন্সবার্গ, তার উনি একটা গবেষণা চালিয়েছেন। এই গবেষণা চালিয়ে তার সেই গবেষণালব্ধ জ্ঞান তার একটা বই আকারে প্রকাশ করেছিলেন। ওই বইটার নাম হচ্ছে দ্য নেচার অফ ম্যানেজমেন্ট। এই বইতে উনি ব্যবস্থাপকের ভূমিকা সম্বন্ধে বিস্তারিত তুলে ধরেছেন। তিনি ওই বইতে 5 জন নির্বাহীর, অর্থাৎ 5 জন প্রতিষ্ঠান প্রধানের 5 জন নির্বাহীর 1 সপ্তাহব্যাপী একটা কাজ পর্যবেক্ষণ করেন। এই 1 সপ্তাহব্যাপী এই কাজটা ছিল তার ওই নির্বাহীর গতানুগতিক অর্থাৎ প্রাতিষ্ঠানিক কাজের বাইরেও অন্য কাজও উনি পর্যবেক্ষণ করেছেন। এবং এই কাজ পর্যবেক্ষণ করে এই হেনরি মিন্সবার্গ একজন ব্যবস্থাপকের ভূমিকাকে 3 ভাগে ভাগ করেছেন। আমি সেই 3 ভাগটি তুলে ধরলাম। যে আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা, এই ভূমিকার মধ্যে আসছে আন্তঃব্যক্তিক ভূমিকা, তারপরে আসছে তথ্যমূলক ভূমিকা। আর একটা আসছে সিদ্ধান্তমূলক ভূমিকা। তাহলে হেনরি মিন্সবার্গ, এমসিকিউতে আসতে পারে যে হেনরি মিন্সবার্গ ব্যবস্থাপকের ভূমিকাকে কয় ভাগে ভাগ করেছেন, সেটা হচ্ছে যে 3 ভাগে। 3 ভাগের মধ্যে আসছে আন্তঃব্যক্তিক ভূমিকা, তথ্যমূলক ভূমিকা আর সিদ্ধান্তমূলক ভূমিকা। আমি প্রথমে আসি আন্তঃব্যক্তিক ভূমিকা নিয়ে। প্রথমে আলোচনা করব আন্তঃব্যক্তিক ভূমিকা নিয়ে। আন্তঃব্যক্তিক ভূমিকা হচ্ছে যে ব্যক্তির যে ভূমিকা থাকে একটা প্রতিষ্ঠানে, ব্যক্তি, তার সহকর্মী, তার ছাড়া তার অধীনস্থ এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যে আচরণ, তাদের সাথে আলোচনা, তাদের সাথে সংযোগ রক্ষা করা, এইগুলাই হচ্ছে যে একজন ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক ভূমিকার মধ্যে পড়ে।
তো আন্তঃব্যক্তিক ভূমিকার মধ্যে প্রথম আসছে যে মুখ্য ব্যক্তির ভূমিকা। মুখ্য ব্যক্তির ভূমিকা, তারপরে 2 নম্বর নেতার ভূমিকা, নেতার ভূমিকা। এরপরে আসছে সংযোগ রক্ষাকারীর ভূমিকা। সংযোগ, তাহলে আন্তঃব্যক্তিক ভূমিকা আছে যে এর মধ্যে 3টা ভূমিকা আছে, একটা আছে মুখ্য ব্যক্তির ভূমিকা, আর একটা নেতার ভূমিকা, আর একটা সংযোগ রক্ষাকারীর ভূমিকা। তো প্রথমে মুখ্য ব্যক্তির ভূমিকা। মুখ্য ব্যক্তির ভূমিকা, একটা প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপক তিনি প্রতিষ্ঠানের মুখ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত এবং পরিগণিত হয়। তিনি প্রতিষ্ঠানের ভিতরে ছাড়াও প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন সংগঠন, প্রতিযোগী, ব্যবসায়ী প্রতিষ্ঠান, মধ্যস্থকারী, তাদের সাথে তিনি হচ্ছে যে মুখ্য ব্যক্তির ভূমিকা পালন করে। তাছাড়া বিভিন্ন শাখা উদ্বোধন, চুক্তি সই, এই ধরনের সব কাজ তিনি পালন করেন। এরকম বিভিন্ন, যেমন শিক্ষা প্রতিষ্ঠান হোক, ব্যবসা প্রতিষ্ঠান হোক, বা যে কোনো ধরনের সংগঠন হোক, সেই সংগঠনের যিনি হেড থাকে বা চিফ বা হচ্ছে যে ব্যবস্থাপক থাকেন, তিনি প্রতিষ্ঠানের মুখ্য ব্যক্তি এবং সব কিছু দায়ভার, সব কিছু দেখাশোনা তার উপরে দায়িত্ব পড়ে। এই জন্য তিনি হচ্ছে মুখ্য ব্যক্তির ভূমিকা পালন করেন। এরপর আসছে কি 2 নম্বর নেতার ভূমিকা। তো নেতার ভূমিকাটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক আছে যে তার সহকর্মী বা তার অধীনস্থ যারা কর্মী আছে তাদের উপরে পুরা নজরদারি, খবরদারি, প্রভাব বিস্তার করা, সব নেতা হিসেবে যা করার দরকার তিনি তাই করে থাকেন। তিনি তাই করে তার প্রতিষ্ঠানের কাজ উদ্ধার করেন। তাই হচ্ছে যে একজন ব্যবস্থাপক আছে যে তাকে নেতার ভূমিকা পালন করতে হবে, তা না হলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য সফল করা সম্ভব হবে না। এরপর আসছে সংযোগ রক্ষাকারীর ভূমিকা। একজন ব্যবস্থাপক প্রতিষ্ঠানের ভিতর ছাড়াও প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন পক্ষের সাথে সংযোগ রক্ষা করে, তাদের সাথে আলোচনা করে, তাদেরকে সাক্ষাৎকার দেয় বা অন্য কোথাও গিয়ে সাক্ষাৎকার দেয়। অর্থাৎ এক কথায় হচ্ছে যে তিনি সংযোগ রক্ষা করে চলেন। সব প্রতিষ্ঠান এবং সরকার, বিভিন্ন সংগঠন, সবার সাথে তিনি সংযোগ রক্ষা করেন। এখানে ব্যবস্থাপক ছাড়া আর কেউ সংযোগ রক্ষা করতে পারে না। তাই একজন ব্যবস্থাপকের হচ্ছে যে সংযোগ রক্ষাকারীর ভূমিকা পালন করতে হয়। তো আমরা আলোচনা করলাম আন্তঃব্যক্তির ভূমিকা নিয়ে। এবার দ্বিতীয়টা আসব তথ্যমূলক ভূমিকা। তথ্যমূলক ভূমিকা, তোমরা জানো যে বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। এছাড়া পূর্ব থেকেই একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে তথ্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। প্রতিষ্ঠানের জন্য ভিতরের তথ্য যেমন দরকার হয়, তেমন বাইরের তথ্য দরকার হয়। তো সেক্ষেত্রে এই একজন ব্যবস্থাপকের তথ্যমূলক ভূমিকা পালন করতে হয়। সেই তথ্যমূলক ভূমিকা আবার 3 প্রকার আসে। সেটা হচ্ছে যে 1 নম্বর আসছে তথ্য সংগ্রহকারীর ভূমিকা। তারপর একটা আসছে তথ্য সরবরাহকারীর ভূমিকা। সরবরাহকারীর ভূমিকা। তারপর আসছে কি মুখপাত্র। তো তথ্যমূলক ভূমিকা 3 প্রকার। তাহলে যে তথ্য সংগ্রহকারীর ভূমিকা,
তথ্য সরবরাহকারীর ভূমিকা আর মুখপাত্র। এখানে প্রথমে আসে তথ্য সংগ্রহকারীর ভূমিকা। একটি ব্যবস্থাপককে কোন সেক্টর থেকে কোথা থেকে তথ্য সংগ্রহ করতে হবে এবং কি কি প্রতিষ্ঠানে ইন্টারনাল যে বিষয়গুলো থাকে, যেমন প্রতিষ্ঠানের মূলধন, প্রতিষ্ঠানের মুনাফা, প্রতিষ্ঠানের ভবিষ্যতে কী করতে হবে, এই যে বিভিন্ন বিষয় নিয়ে যে তথ্য সংগ্রহ করেন, তাকেই এই তথ্য সংগ্রহকারীর ভূমিকা পালন করতে হয়। সঠিক তথ্যের উপরেই কিন্তু সিদ্ধান্ত নির্ভর করে এবং সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য সফল হয়। তাই একজন ব্যবস্থাপককে তথ্য সংগ্রহকারীর ভূমিকা পালন করতে হয়। এরপর আসছে তথ্য সরবরাহকারীর ভূমিকা। তিনি যে তথ্যটা সংগ্রহ করেন সেই তথ্য প্রতিষ্ঠানের ভিতরে বা তার অধীনস্থদের মধ্যে সরবরাহ করতে হয় এবং সঠিকভাবে দিক নির্দেশনা দিতে হয়। এটা হচ্ছে তথ্য সরবরাহকারীর ভূমিকা। আর মুখপাত্র, একটা প্রতিষ্ঠানের মেইন ব্যক্তি হয় ব্যবস্থাপক, তিনি মুখপাত্র হিসেবে পরিগণিত হয়। সাপোজ একটা সাংবাদিক আসবে, বাইরের বিভিন্ন লোক আসবে, তিনি সেখানে সব কিছু বলবে, তিনি ব্রিফিং করবে, তিনি সিদ্ধান্ত দিবে, তিনি সব কিছু বলবে। তিনি একটা প্রতিষ্ঠান, তিনি একটা ব্র্যান্ড, এই হিসাবে তিনি একজন মুখপাত্র হিসেবে পরিগণিত হয়। এরপরে আমরা আসব সিদ্ধান্তমূলক ভূমিকা। সিদ্ধান্তমূলক ভূমিকা, সিদ্ধান্তমূলক ভূমিকার মধ্যে অর্থাৎ সিদ্ধান্তমূলক কীভাবে আসছে সেটা হচ্ছে যে একজন ব্যবস্থাপক যে তথ্য সংগ্রহ করেন, এই তথ্য সংগ্রহের উপরে, এই তথ্যর উপরে নির্ভর করেই কিন্তু তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত যদি সঠিকভাবে না নেওয়া হয় তাহলে প্রতিষ্ঠান কোনদিন লাভের মুখ দেখতে পারবে না বা তার উদ্দেশ্য কখনোই সফল হবে না। তাই সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করতে হলে অবশ্যই তাকে সঠিকভাবে তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহ করেই সেই তথ্যের উপরে ডিপেন্ড করেই তাকে একটা সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্তের মধ্যে আসছে উদ্যোক্তার ভূমিকা। তারপরে আসছে সমস্যা মোকাবেলাকারীর ভূমিকা। তারপরে আসছে সম্পদ বন্টনের ভূমিকা। মধ্যস্থকারীর ভূমিকা, মধ্যস্থকারীর ভূমিকা। শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রথমে আলোচনা করছি সেটা হচ্ছে যে আন্তঃব্যক্তিক ভূমিকা, তারপর তথ্যমূলক ভূমিকা। আন্তঃব্যক্তিক ভূমিকায় 3টা পয়েন্ট ছিল। এরপরে তথ্যমূলক ভূমিকাতেও 3টা পয়েন্ট ছিল। এরপরে সিদ্ধান্তমূলক ভূমিকাতে অর্থাৎ 4টা আসছে। তাহলে মোট অর্থাৎ হেনরি মিন্সবার্গ এই 3টা ভাগের মধ্যে 10টি পয়েন্ট উল্লেখ করেছেন। অর্থাৎ এই 10টি ভূমিকা তাদের থাকতে হবে। যদি এমসিকিউতে আসে যে হেনরি মিন্সবার্গ কয়টি ভূমিকার কথা বলেছেন, তো যদি প্রধানত বলে তাহলে প্রধানত 3টি ভূমিকা। সেটা হচ্ছে কি আন্তঃব্যক্তিক ভূমিকা, তথ্যমূলক ভূমিকা, সিদ্ধান্তমূলক ভূমিকা। আর যদি বলে যে মোট কয়টি ভূমিকার কথা বলেছেন তাহলে 10টি ভূমিকার কথা বলেছেন। তোমরা এই ভূমিকাগুলো অবশ্যই মনে রাখবে, কারণ তোমাদের এমসিকিউতে দিতে পারে যে কি সিদ্ধান্তমূলক ভূমিকার নিচের কোনটি, এখানে একটা দিয়ে অন্য থেকে আর 3টা দিয়ে দিল। তাহলে তোমাদেরকে এগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখতে হবে। মনোযোগ সহকারে না দেখলে, না পড়লে কখনোই তোমরা এমসিকিউতে ভালো করতে পারবে না।
কারণ এমসিকিউতে 30 মার্কস থাকে, 30 মার্কস একটা ভাইটাল ফ্যাক্ট। তো আমরা আসলাম কি উদ্যোক্তার ভূমিকা। উদ্যোক্তা হচ্ছে কি, যিনি স্বেচ্ছায় সফল হওয়ার জন্য ঝুঁকি নিয়ে কোনো একটা কাজ করেন, তাকে উদ্যোক্তা বলা হয়। অর্থাৎ কি, স্বেচ্ছায় সফল হওয়ার জন্য, তাহলে কি স্বেচ্ছা থাকতে হবে, স্বেচ্ছায় কোনো চাপ প্রয়োগী হবে না, স্বেচ্ছায় সফল হওয়ার জন্য ঝুঁকি নিয়ে থাকেন বা কোনো কিছু সংস্কার করে থাকেন বা সংস্কারের উদ্দেশ্য নিয়ে যা করা হয় তখন তাকে যিনি করেন তখন তাকে উদ্যোক্তা বলা হয়। তো এই উদ্যোগ গ্রহণ করতে হলে তখন তাকে বিভিন্ন তথ্য নিতে হয়। তথ্য নেওয়ার পরে সেই তথ্যের উপরে নির্ভর করে তাকে উদ্যোগী হতে হয়, যে আমার ভবিষ্যতে আমি কোন বিষয় নিয়ে উদ্যোগী হব। যে আমার প্রতিষ্ঠানে এখন 5টা প্রোডাক্ট আছে, আমি আর একটা প্রোডাক্ট নিব, আর একটা প্রোডাক্ট আমি উৎপাদন করব। সেই প্রোডাক্টগুলো উৎপাদন করতে হলে আমাকে আগে তথ্য নিতে হবে। তথ্য নিয়ে সেই পণ্যটি বা সেই সেবাটি চলবে কি, বা আমি লাভবান হব কি, আমি সফল হতে পারবো কি, তখন তাকে সেভাবে সিদ্ধান্ত নিতে হয়। তাই এক্ষেত্রে উদ্যোক্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তা ছাড়া ব্যবসা হয় না। ব্যবসায় অবশ্যই উদ্যোগ নিতে হবে এবং উদ্যোগ নিতে গেলে অবশ্যই সেখানে ঝুঁকি থাকবে, কিন্তু সেই ঝুঁকিটা কেমন পর্যায়ে থাকতে পারে। সে 50-50 ঝুঁকি, সে উদ্যোগ সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কম, 50-50 হতে পারে, 50 না 70-30, যে 70% সফল হওয়ার সম্ভাবনা আছে, 30% ফেইলিওর হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেটা অ্যাকসেপ্টেবল। তাই উদ্যোক্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসছে কি, সমস্যা মোকাবেলাকারীর ভূমিকা। প্রতিষ্ঠানে ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ যে বিভিন্ন সমস্যা থাকে, এই সমস্যাগুলো একজন ব্যবস্থাপককে কিন্তু মোকাবেলা করতে হয়। এছাড়া বাইরে বিভিন্ন সমস্যা থাকে, বাইরে আইন শৃঙ্খলা জনিত প্রশাসনিক বিভিন্ন সমস্যা থাকে, সেই সমস্যাগুলো তাকে মোকাবেলার ভূমিকা অবতীর্ণ হতে হয়। এরপর আসছে কি, সম্পদ বন্টনকারী। প্রতিষ্ঠানে যে উপায়, উপকরণ ও অর্থ সম্পদ থাকে, এই উপায়, উপকরণ, এই অর্থ সম্পদকে তার যাতে প্রপার ইউটিলাইজ অর্থাৎ সঠিক ব্যবহার, সৎ ব্যবহার করে, সর্বোচ্চ ব্যবহার করে মুনাফা অর্জন করাই হচ্ছে একজন ব্যবস্থাপকের অন্যতম দক্ষতা। তাই হচ্ছে যে তাকে এই সম্পদ বন্টনের ভূমিকা পালন করতে হয়। কোথায় কোথায় আমার ইনভেস্টমেন্ট করা হবে, ফিনান্সের ভাষায় একটা কথা আছে, পোর্টফোলিও ম্যানেজমেন্ট। অর্থাৎ আমার সাপোজ আমার 10 লক্ষ টাকা আছে, এই 10 লক্ষ টাকাকে আমি যদি একটি জায়গাতে ইনভেস্ট করি, বিনিয়োগ করি, তাহলে আমার সেখানে যদি লস হয় তাহলে আমার প্রতিষ্ঠান ফেইলিওর হয়ে যাবে, আমাকে সেখান থেকে উঠে আসা খুব টাফ হয়ে পড়বে। তাই পোর্টফোলিও ম্যানেজমেন্টের ভাষায় বলে যে কি, ওই 10 লক্ষ টাকাকে 4টি ভাগে ভাগ করে 4টি সেক্টরে বিনিয়োগ করতে হবে। তাহলে 4টি সেক্টরে কিন্তু ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকবে না, মিনিমাম 2টা সেক্টর কিন্তু সেখান থেকে সফলতার মুখ দেখবেই। তাহলে প্রতিষ্ঠান কিন্তু লসের সম্মুখীন হবে না, তখন ওই লসটা এই লাভ দিয়ে টেনে নিতে পারবে। তাই হচ্ছে যে এইভাবেই একজন ব্যবস্থাপককে সম্পদ বন্টনের ভূমিকায় পালন করতে হয়। এরপর মধ্যস্থকারীর ভূমিকা। প্রতিষ্ঠানের ভিতরে এবং প্রতিষ্ঠানের বাইরে যেমন বিনিয়োগকারী আছে, তারপরে সরবরাহকারী আছে, এছাড়া প্রতিযোগী বা অন্য অন্য সংগঠন, সবার সাথে একজন ব্যবস্থাপকের মধ্যস্থ রক্ষা করে চলতে হয়, মিনিমাইজ করে চলতে হয়। কোনো সমস্যা হয় তার সাথে আলোচনা করতে হয়, আলোচনা করে একটা সমাধানে আসতে হয়। এই সব কিছু কিন্তু একজন ব্যবস্থাপক করে। একজন ব্যবস্থাপক যদি এইগুলো না করতে পারে, এই ভূমিকায় অবতীর্ণ না হতে পারে, তাহলে তিনি কখনোই প্রতিষ্ঠানকে নিয়ে সফলতার শিখরে উঠতে পারবে না। তাই তাকে মধ্যস্থকারীর ভূমিকায় পালন করতে হয়। শিক্ষার্থীরা, আমরা তাহলে আদর্শ ব্যবস্থাপকের ভূমিকায় প্রধানত তিনটা ভূমিকা পড়লাম। সেটা হচ্ছে যে আন্তঃব্যক্তিক ভূমিকা, তথ্যমূলক ভূমিকা আর সিদ্ধান্তমূলক ভূমিকা। তো এটাই হচ্ছে যে একজন আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা ছিল। এরপর আমি আলোচনা করব বাংলাদেশে ব্যবস্থাপনার সমস্যা। বাংলাদেশে তো সমস্যার কোনো অন্ত নেই, প্রত্যেকটা জায়গায় সমস্যা। আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ বাংলাদেশ,
সেকেন্ড ওয়ার্ল্ডের দেশ না, আমরা তৃতীয়। এখানে তোমরা বিশ্ব বলতে বিশ্ব তো একটাই, বিশ্ব একটা। এখানে বিশ্বের মধ্যে অর্থনৈতিক দিক থেকে জীবনযাপন বা জীবনযাত্রার মান সেই উপরে বেসিস করে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড, একটা সেকেন্ড ওয়ার্ল্ড, একটা থার্ড ওয়ার্ল্ড। অর্থাৎ প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব আর তৃতীয় বিশ্ব। অর্থাৎ মানে প্রথম শ্রেণীর দেশ যেমন আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য যাকে আমরা ইংল্যান্ড বলি, তাই ইউরোপের বিভিন্ন যে দেশগুলো আছে, ফ্রান্স, জার্মানি, এশিয়া, জাপান, এগুলো হচ্ছে যে কি, এগুলো হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলা হয়। এরপরে সেকেন্ড ওয়ার্ল্ড আছে, এটা এটা বললাম যে এটা অর্থনীতি, তারপর জীবনযাত্রার মান, মাথাপিছু আয়, এছাড়া আরও অনেকগুলা ক্রাইটেরিয়া আছে। এই ক্রাইটেরিয়ায় ফেলে এভাবেই ভাগ করা হয়। তো আমরা হচ্ছে যে তৃতীয় বিশ্বের একজন, তৃতীয় বিশ্বের মধ্যে আবার ভাগ আছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আছে। তো আমরা হচ্ছে যে আমরা 2 নাম্বারে আছি, তৃতীয় বিশ্বের 2 নাম্বার অবস্থানে আছি। তো শিক্ষার্থীরা, আমি এখন আলোচনা করব যে বাংলাদেশের ব্যবস্থাপনার সমস্যা। বাংলাদেশের ব্যবস্থাপনার সমস্যা, ওই যে বললাম যে বাংলাদেশের ব্যবস্থাপনার মানে বাংলাদেশের সমস্যার অন্ত নেই। তেমন ব্যবস্থাপনার সমস্যা আছে। সেটা হচ্ছে যে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের দেশের ব্যবস্থাপনা যদি উন্নত হতো তাহলে আমরা আরও বেশি ডেভেলপ করতে পারতাম। যেখানে বিশ্বের উন্নত দেশগুলা আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করে তারা ব্যবসা বাণিজ্য এবং শিল্পে ব্যাপক উন্নতি লাভ করেছে, সেখানে আমরা তেমন একটা সফলতার মুখ দেখতে পারিনি। বাংলাদেশ স্বাধীনতার পর আমাদের ওই সময় অর্থনীতি ছিল হচ্ছে যে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা ছিল। তখন ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থাকে পরিবর্তন করে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় পরিণত করার লক্ষ্যে এদেশের, অর্থাৎ আমাদের ওই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা চেঞ্জ করে আমরা আসলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার পথে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। সেই চিন্তা ভাবনার স্বরূপ তখন হচ্ছে যে আমাদের দেশের হচ্ছে যে বেসরকারি যে বিভিন্ন যে অর্থাৎ বড় বৃহৎ বা মাঝারি যে শিল্প কলকারখানা ছিল সেগুলো জাতীয়করণের আওতায় আনা হয়। জাতীয়করণ কি, দেশের সরকারের আন্ডারে আনা হয়, তার অর্থাৎ 51% শেয়ার দেশের সরকার নিয়ে এই দেশের হচ্ছে যে এই দেশের অর্থব্যবস্থাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় রূপদান করার চেষ্টা করা হয়। কিন্তু এটা একবারেই সম্ভব হয় না, আস্তে আস্তে করতে হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই যে জাতীয়করণ, যে প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয় সেগুলো মুখ থুবড়ে পড়লো। সেটা হচ্ছে ব্যবস্থাপনার সমস্যার কারণে সেই প্রতিষ্ঠান আশানুরূপ সফল হতে পারলো না। প্রতি বছর ক্ষতির সম্মুখীন হতে হয় সরকারকে, আছে যে প্রচুর টাকা সেখানে বিনিয়োগ করা লাগে, লস হয় সেখানে। এইভাবে করতে করতে পরবর্তীতে এছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলো যখন মুক্ত বাজার অর্থনীতির দিকে ঝুঁকে পড়লো, তখন আমরা ওই পুঁজিবাদী অর্থনীতি থেকে আবার একটু সরে আসার চেষ্টা করলাম। এই সরে আসা এবং আমাদের যে জাতীয়করণ, অর্থাৎ সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো যখন প্রতিনিয়ত লস হতে থাকলো, তখন আমরা হচ্ছে যে আমরা ওই মুক্ত বাজার, আমরা তখন ওইগুলো আবার আছে যে জাতীয়করণ থেকে সরে এসে ওটা আবার বিরাষ্ট্রীয়করণ করা হয়। এই বিরাষ্ট্রীয়করণ করা হয়। তো আমাদের এই যে সমস্যাগুলো, এই বিরাষ্ট্রীয়করণ করতে গিয়ে আমাদের যে ব্যবস্থাপনা যে কেন বিরাষ্ট্রীয়করণ করা হলো, তার যে ব্যবস্থাপনার যে সমস্যাগুলো ছিল এবং এখনও যে সমস্যাগুলো চলমান আছে, সেখানে সেই সমস্যা নিয়ে এখন আমরা আলোচনা করব। অর্থাৎ মূল কথা আছে যে বাংলাদেশের ব্যবস্থাপনার সমস্যাগুলো কি কি। তো 1 নম্বর সমস্যা হচ্ছে দক্ষ ব্যবস্থাপকের অভাব।
তারপরে 2 নাম্বার আসছে সততার অভাব। সততার অভাব। 3 নাম্বার হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমস্যা। 4 নাম্বার, ছোট বড় করে লেখা হয়ে গেল, দুর্নীতি ও স্বজনপ্রীতি। 5 লাল ফিতার দৌরাত্ম্য বা আমলাতান্ত্রিক জটিলতা। পরামর্শ সেবার অভাব। শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের অভাব। এখানে আমি দিই বাস্তবায়নে বাধা। শিক্ষার্থীরা, আমরা মোটামুটি 11টা পয়েন্ট লিখলাম। তো প্রথমে আসে কি দক্ষ ব্যবস্থাপকের অভাব। বাংলাদেশে অ্যাকচুয়াল দক্ষ ব্যবস্থাপকের চরম অভাব। উন্নত বিশ্ব যেখানে ব্যবস্থাপনাকে একটা পেশা হিসেবে বাস্তবে রূপদান করেছে, সেখানে আমরা এখনও পর্যন্ত ব্যবস্থাপনাকে পেশা হিসেবে বাস্তবে রূপদান করতে পারিনি। ব্যবস্থাপনাকে পেশা হিসেবে গড়ে তুলতে হলে যে ব্যবস্থাপনার যে বিভিন্ন ইনস্টিটিউশন আসে, প্রফেশনাল যে ইনস্টিটিউশন আছে, যেমন বাংলাদেশ আছে বিআইএম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আছে, এছাড়া আইসিএমএবি আছে, বিভিন্ন যে ব্যবস্থাপকের দক্ষতার জন্য বা বিভিন্ন প্রশিক্ষণের জন্য যে ইনস্টিটিউশনগুলো আছে, সেই ইনস্টিটিউশনগুলোর অভাব আছে। এই প্রতিষ্ঠানের অভাবের কারণে আমাদের দেশে এখনও পর্যন্ত ব্যবস্থাপনা সেভাবে দক্ষ ব্যবস্থা অর্থাৎ দক্ষ হিসেবে গড়ে উঠতে পারিনি। তাই আমাদের দেশে ব্যবস্থাপনার দক্ষ ব্যবস্থাপকের চরম অভাব আছে। এরপরে কি সততার অভাব। সততা একটা প্রতিষ্ঠানের জন্য একটা ভাইটাল ফ্যাক্ট। অবশ্যই সততা থাকতে হবে। সততা যেখানে নাই, সে প্রতিষ্ঠান কোনো দিন সফলতার মুখ দেখতে পারবে না। একজন ব্যবস্থাপক যদি অসৎ হয়, তার পাশাপাশি তার অধীনস্থ যারা আছে, অর্থাৎ সাবঅর্ডিনেট যারা আছে, তারাও কিন্তু তার সুযোগ নেবে এবং তারা অসৎ হবে, দুর্নীতি করবে। তাই সততা একটা ব্যবস্থাপকের বাংলাদেশের ব্যবস্থাপনার অন্যতম সমস্যা। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সমস্যা, যেটা হচ্ছে আইসিটি সংশ্লিষ্ট।
আমাদের দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখনও পর্যন্ত সেভাবে উন্নত বিশ্বের মানদণ্ডে পরিণত হতে পারেনি। তাই আমাদের এই দেশের ব্যবসা প্রতিষ্ঠান উন্নয়ন এবং তার সাথে ব্যবস্থাপনার উন্নয়নের জন্য আছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির এখনও পর্যন্ত সমস্যা রয়েছে। এরপর দুর্নীতি ও স্বজনপ্রীতি, দুর্নীতি এবং স্বজনপ্রীতি একেবারে বাংলাদেশের রন্ধে রন্ধে অর্থাৎ প্রত্যেক শিরায় শিরায় মিশে গেছে। তাই এই দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করা সম্ভব হয়নি, এখনও পর্যন্ত সম্ভব হয়নি। তাই এটা আমাদের জন্য বাংলাদেশের ব্যবস্থাপনার সমস্যার মধ্যে অন্যতম একটা সমস্যা আছে যে দুর্নীতি ও স্বজনপ্রীতি। এরপর আসছে যে লাল ফিতার দৌরাত্ম্য বা আমলাতান্ত্রিক জটিলতা। লাল ফিতা বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে যে ফাইলে যে লাল ফিতা বন্দি করা হয়। এটা হচ্ছে যে আমাদের একটা কোনো সিদ্ধান্ত পাস হতে হলে ওই ফাইলটা অনেকবার খোলা হয়, অর্থাৎ অনেক টেবিল হয়ে আসতে হয়। এটাকে বলা হয় লাল ফিতার দৌরাত্ম্য বা আমলাতান্ত্রিক জটিলতা। এক টেবিলে যাচ্ছে আর এক টেবিলে গিয়ে থেমে আসে, সেখান থেকে সেটা সরে না, সেখান থেকে সরাইতে হলে কিছু দিতে হবে বা একটা কিছু করতে হবে। এটা হচ্ছে যে এটাকে বলা হয় যে লাল ফিতার দৌরাত্ম্য। এরপর হচ্ছে পরামর্শ সেবার মনোভাব, অর্থাৎ পরামর্শ সেবার অভাব, মানে কনসালটেন্সি ফার্মের অভাব আছে। বহির্বিশ্বে উন্নত দেশগুলোতে অ্যাভেলেবেল কনসালটেন্সি ফার্ম আছে, বিভিন্ন ধরনের কনসালটেন্সি ফার্ম আছে। সেখানে একটা মানুষ ব্যবসা করতেছে, ব্যবসায় সে একটা সিদ্ধান্ত নিতে পারছে না, কনসালটেন্সি ফার্মের কাছে যায় যে আমি এটা কী করব। তারা কনসালটেন্সি ফার্ম কি, তারা ব্যবসা বাণিজ্য বা ওই রিলেটেড বা তাদের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা গবেষণা করে নতুন নতুন কিছু উদ্ভাবন করে, যেগুলা তারা অর্থের বিনিময়ে কোনো প্রতিষ্ঠানকে সেটা দিয়ে দেয়, সরবরাহ করে। এটা হচ্ছে যে কি পরামর্শ সেবা প্রতিষ্ঠান, অর্থাৎ কনসালটেন্সি ফার্ম। আমাদের দেশে এই ধরনের কনসালটেন্সি ফার্ম এখনও গড়ে ওঠে। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসটা একটু দ্রুত নেওয়ার জন্যই মানে তাড়াতাড়ি শেষ করার জন্য একটু দ্রুত করছি। এরপর আসছে কি প্রশিক্ষণের অভাব। একজন ব্যবস্থাপককে শুধু প্রশিক্ষিত হলেই হয় না, তার যে দল আছে অর্থাৎ তার অধীনস্থ যারা আছে তাদেরকেও সেভাবে প্রশিক্ষিত করে তুলতে হয়। প্রশিক্ষণ ছাড়া কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করা এবং ভালোভাবে সম্পন্ন করা সম্ভব হয় না। তাই একজন ব্যবস্থাপকের এই প্রশিক্ষণের অভাব রয়েছে, যার কারণে আমরা সেভাবে পণ্যদ্রব্য উৎপাদনও করতে পারি না এবং আমরা সফল হইনি। এরপরে শ্রম ও ব্যবস্থাপনার সম্পর্কের অভাব। ব্যবস্থাপক হয়ে গেলে সে নিজেকে অল ইন অল মনে করে। শ্রমিকদের সাথে যেটা সম্পর্ক রাখতে হবে, কারণ তারাই কাজ করে, তাদের দিয়ে কাজ আদায় করে নিতে হয়। তো তাদের দিয়ে সঠিকভাবে কাজ আদায় করতে হলে ওই শ্রমিকদের মধ্যে ভালো একটা সম্পর্ক করতে হয়, অর্থাৎ শ্রমিক এবং যে ব্যবস্থাপনা আছে, যে টিম আছে, এই টিমের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে হয়। সেটা আমাদের দেশের চরম মাত্রায় অভাব আছে। এরপর আসছে সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নের অভাব। সিদ্ধান্ত হয় কোনো কিছু করে, কোনো একটা সমস্যা যখন হয় একটা সিদ্ধান্ত হয়, কিন্তু সেটা বাস্তবে আর দেখা যায় না। সেটা বাস্তবে 2 বছর 5 বছর পড়ে যাচ্ছে আর বাস্তবায়ন হয় না। এবং অনেক পক্ষ আছে যেখানে বাস্তবায়ন করতে গেলে বাধা দেয়, তাদের একটা স্বার্থ সংশ্লিষ্ট সমস্যা দেখা দেয়, যার কারণে সেটা আর বাস্তবে রূপদান করে না। এটাই হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নের বাধা। এরপর আছে মূলধনের সমস্যা। আমাদের মূলধন, আমরা যেহেতু একটা তৃতীয় বিশ্বের, অর্থাৎ আমরা মোটামুটি গরিব দেশই বলা যায়, সেখানে আমাদের মূলধনের সমস্যা অ্যাভেলেবেল আছে। তাই মূলধনের সমস্যা আমাদের ব্যবস্থাপনার জন্য অন্যতম সমস্যা। এরপরে আসছে সরকারি উদ্যোগের অনেক সমস্যা আছে। সেটা হচ্ছে সরকার সঠিকভাবে উদ্যোগ নেয় না বা সঠিক সময়ে উদ্যোগ নেয় না। এই জন্য আমাদের ব্যবস্থাপনা এখনও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাতে পারিনি। এছাড়া আর একটা পয়েন্ট আছে, সেটা আছে যে রাজনৈতিক অস্থিতিশীলতা ব্যবস্থাপনার জন্য একটা চরম হুমকি স্বরূপ। সেটা প্রতিষ্ঠানের ভিতরে যেমন হয়, বাইরেও ঠিক তেমন হয়। একটা প্রতিষ্ঠান একটা টার্গেট করে যে আমি 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে আমি এটা করব, কিন্তু দেশে যদি হরতাল, ধর্মঘট, অবরোধ এগুলা চলতে থাকে, তখন তার সেটা করতে বাধার সম্মুখীন হয়। যেমন এখন আমাদের এই করোনার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। তোমরা কলেজে আসতে পারছো না বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছো না। তোমাদের পড়ালেখার আগে যে গতিটা ছিল, যেটা টার্গেট ছিল, আমাদের যেটা পরিকল্পনা ছিল, সেটা কিন্তু ব্যর্থ হয়ে গেছে। ইউনিভার্সিটিগুলো সেশন জট হয়ে গেছে, তোমাদের পরীক্ষা হলো না, ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষা হলো না, অ্যাভারেজ একটা জিপিএ দিয়ে দিবে।
তারপরে সামনে বিশ্ববিদ্যালয়গুলো মেডিকেল ইঞ্জিনিয়ারিংগুলোর অ্যাডমিশন টেস্ট আসছে, সেখানেও নিয়ে এখন কি সিদ্ধান্ত হবে এখনও পর্যন্ত মানে কিছু বলা যাচ্ছে না। তো এই জিনিসগুলো হলে কি হয়, পরিকল্পনা মাফিক কাজ করা সম্ভব হয় না। এটাও আমাদের দেশের বাংলাদেশের ব্যবস্থাপনার অন্যতম একটি সমস্যা। শিক্ষার্থীরা, তো আশা করি ক্লাসটি তোমরা ভালো করে বুঝেছো। আমি চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। এছাড়া যদি তোমরা কোথাও বুঝতে অসমর্থ হও তাহলে কমেন্টস করবে বা আমাকে ফোন করবে। আর তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, কারণ আমরা একটু খুব পরিশ্রম করি ক্লাসগুলো নিয়ে, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তারপরেও তো আমরা ভালোভাবে নেওয়ার চেষ্টা করি, কিন্তু তোমরা যদি সেটা না দেখো তাহলে আমরা যে উদ্দেশ্যে ক্লাস নিচ্ছি সেটা সফল হবে না। তো আশা করি তোমরা ক্লাসটা ভালো করে দেখবে। শিক্ষার্থীরা, আমি কিন্তু প্রথম ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের অনলাইন ক্লাস শেষ করলাম। এরপর আমি দ্বিতীয় পত্রের পরবর্তী ক্লাস আমি অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে আমি আলোচনা করব। তোমরা এটা ভালো করে দেখবে, সৃজনশীল এমসিকিউগুলো ভালো করে দেখবে, আর বাসায় ঠিকমতো লেখাপড়া করবে। আর সামনে শীত আসছে, ঠান্ডা আসছে, আমাদের করোনা মহামারী আবারও বড় আকারে ধারণ করতে পারে। এখন একটু আমরা স্বাভাবিক অবস্থায় আছি, কিছুটা স্বাভাবিক আছি। তো তোমরা এই জন্য সেভাবে প্রস্তুত থাকবে। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবে, আর বাবা মার কথা ঠিকমতো পালন করবে। আর এই বলে আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। হয় না।